ওকে, নাম্বার 22 দেখবো। হ্যাঁ, নাম্বার স্যার 22 বলছে হচ্ছে আমাদের অল টুগেদার মোমেন্ট কত হবে। উই হ্যাভ এ কাপল, কাপলের মোমেন্টের ফর্মুলা হচ্ছে কি, ওয়ান অফ দ্য ফোর্সেস ইন মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দেম। সো এখানে আমাদের দুইটা এফ ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে ওয়াই। স্যার এখানে which one is the pivot or how is the object moving? ফর দিস কোশ্চেন ইউ ক্যান টেক এনি অফ দিস লোকেশন অ্যাজ ইউর পিভট। এটা কোনো লিমিটেশন নাই, লিমিটেশন নাই বলতে বোঝাচ্ছি, দেখাই। লেটস সে ইফ ইউ টেক দিস পয়েন্ট এজ ইউর পিভট, আমি আমি মার্ক করে দেখাই। লেটস সে ইফ ইউ টেক দিস পয়েন্ট এজ ইউর পিভট, এটার মোমেন্ট হবে জিরো, রাইট? Yes sir. তখন এটার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে কত, এসিএম আসবে হচ্ছে এফ ওয়াই, ঠিক না? Yes sir. ওকে, ফরগেট অ্যাবাউট দ্যাট। ইফ ইউ টেক দিস পয়েন্ট এজ এ পিভট, এনি আদার র্যান্ডম পয়েন্ট, তখন তোমার এটার মুভমেন্ট নাই, বাট এই নিচেরটার জন্য মুভমেন্ট আসবে কত, এসিএম আসবে হচ্ছে কত, এফ ওয়াই, সেম থিং, রাইট? Yes sir. আচ্ছা, এখন তুমি যদি র্যান্ডম কোনো একটা পয়েন্ট উইদিন দ্য অ্যাডজয়েন্ট লাইনিং, মনে করো আমি এই ওয়াই লেভেল ডিস্টেন্সের উপরে র্যান্ডম একটা পয়েন্ট চুজ করলাম, যেখানে লেফটের এইটুকু হচ্ছে ডি, আর তাহলে ওইটুকু হচ্ছে ওয়াই মাইনাস ডি, তখন তুমি এই পিভট পয়েন্টের রেসপেক্টে তুমি মোমেন্ট কতটুকু পাবা? ইউ গানা গেট এফ ইন্টু ওয়াই প্লাস এফ ইন্টু, সরি এফ ইন্টু ওয়াই না, ভুল লিখছি, এফ ইন্টু ডি মাল্টিপ্লাই প্লাস এফ ইন্টু ওয়াই মাইনাস ডি। মোট যদি ম্যাথমেটিক্যালি সাম করে তাহলে কি আসবে, এফ ডি প্লাস এফ ওয়াই মাইনাস এফ ডি ক্যান্সেলস আউট, ইউ আর স্টিল লেফট উইথ এফ ওয়াই। পয়েন্ট আই এম ট্রাইং টু প্রুভ, তুমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট জাজ করো না কেন, মোট মিলে কাপলের মোমেন্ট সবসময় কি হবে, এফ ইন্টু ওয়াই, ওয়ান অফ দ্য ফোর্সেস ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দেম, নট বোথ অফ দ্য ফোর্সেস। তুমি কি টু এফ ওয়াই দিছো, টু এফ ওয়াই দিয়ে মার্ক কম পাইছো? স্যার আমি এটাতে কনফিউজড হয়েছিলাম যে how the object is even moving since couple এর মানে I I couldn't visualize it আর কি। আচ্ছা, এইটা ভিজুয়ালাইজ করার সহজ বুদ্ধি কিরকম হতে পারে, দাঁড়া বলি তোমাদের। উম, এটা ভিজুয়ালাইজ করার সহজ বুদ্ধি হতে পারে সামথিং দ্যাট, ও ইয়েস, এই যে দেখাচ্ছি, দাও। Hey everyone, today I'm going to be showing you a cool device called a radial steam turbine or HERO's engine. I'm going to be trying some different stuff with a steam engine that you might not have seen before. For example, what happens when you put liquid nitrogen in a steam engine? Will it still function properly, and how fast can you get it moving? So the HERO's engine is a really cool steam engine that I like a lot because its mechanism is so simple. You can just see it working and not have to worry about what's going on inside. So this is just a bulb that has some tips on it that are all pointed in one specific direction. And what you do is you just put water in the bulb. And expand very quick. It's working. Holy cow. লিকুইড নাইট্রোজেন ভরছে, This is so fast. and একটু এই এখানে একটু Stop it. টুকরা টুকরা হয়ে যাবে এটা, হ্যাঁ। সো জাইন, বুঝছো, সামথিং লাইক দিস। I think yes sir, এখন বুঝেছি। কেন, হোয়াট ফর, আই এম কুল এনাফ, প্রবলেম বলো। 36 আর কোনটা বলছো, 15? 36 আচ্ছা, আমরা 15 দেখতেছি, তারপর 36 আসবো। 15 দেখো। আচ্ছা, এই কোশ্চেন পড়ছো? আচ্ছা, কোশ্চেনটাকে পড়ো। ইয়েস, পেপারটা আপুর কাছে আছে, আপুরে গিয়ে বলো, আপু ওই যে পিছন থেকে এনে দিবে। পরীক্ষা দিছ? ওকে, পরীক্ষা দিলে পেপার বাবা।
দ্যাট ওয়ান। ওই বান্ডেলটাই আস্তে আস্তে উল্টায় দেখো তোমার নাম কোথায় আছে। সব স্টুডেন্টের পেপার না, হোল্ড আপ, ওটা হচ্ছে না, দাও 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 দাও। ওয়েট করো রোকেয়া। সরি সরি সরি, ওকে একটু হেল্প করেন তো। কোশ্চেন পড়ছো? নিচের বেল্টে কোনো টেনশন নাই, শুধুমাত্র উপরে বেল্টে টেনশন আছে। উপর বেল্টে টেনশনের জন্য আমাদের এই কিউ হুইলের টর্ক থেকে আমরা ফোর্সটা বের করছি। এটা হচ্ছে আগে করছি, মোমেন্ট অফ দ্য কিউ হুইল ইকুয়ালস টু টেনশন ইনটু দ্য রেডিয়াস। যেহেতু আমাদের নিচের হুইলে কোনো রকম, নিচের বেল্টে কোনো ফোর্স নাই, তার মানে তোমার এখানে টোটাল টার্নিং ইফেক্ট হচ্ছে একটা ফোর্সের জন্য, দ্যাট ইজ ফ্রম দ্য টপ বেল্ট। অলরাইট, ওই জন্য আমাদের ফুল ডায়ামিটার ইউজ হবে না, রেডিয়াস ইউজ হবে। বলো, এই যে এই পর্যন্ত এসে টি আসছে, এই পর্যন্ত করে আমরা 60 বের করছি, কারণ আমাদের কিউ হুইলের টর্কের ভ্যালু দেওয়া আছে 3.0 নিউটন মিটার। সো উই ডিড দিস পার্ট ফার্স্ট। T is the tension. Now T is the tension of T is the tension in the rope. Yep. Sir, what is the importance of the lower wire not having any force or it being যদি আমাদের লোয়ার ওয়ারে ফোর্স থাকতো, তাহলে আমাদের দুইটা ফোর্সের সাবট্রাকশন করে রেজাল্টেন্ট দিয়ে টর্ক বের করতে হতো। আর প্লাস অলসো ইন দ্যাট কেস তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্সে আমরা রেডিয়াস ইউজ করতাম, বাট তুমি এখানে কাপল ইউজ করতে পারতা না। না না, how would it work? আচ্ছা বলি, লেটস সে লোয়ার বেল্টে টেনশনের ভ্যালু বলে দিছে, মনে করো হচ্ছে 15 নিউটন, লেটস সে বলে দিছে। অলরাইট, Yes, এখন sir. তাহলে আমাদের তোমার রেজাল্টেন্ট টর্ক বা মোমেন্ট অফ টোটাল মোমেন্ট অফ হুইল কিউ হবে হচ্ছে টি ইন্টু 15 × 10⁻³ মাইনাস 15 × 10⁻³ হয় 15 × 10⁻³ বলো না। এটা হবে হচ্ছে তোমার টোটাল টর্ক, কারণ এটার জন্য প্রডিউস হওয়ার কথা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, আর এটার জন্য প্রডিউস হওয়ার কথা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। So whatever the driving wheel that is not shown in the figure that is responsible to rotate the wheel is going to be generating this much moment. এই ভ্যালুটা হবে হচ্ছে 3.0। ওখান থেকে তোমার টর্কে টেনশনের একটা বিগার ভ্যালু আসতো। Yes, sir. বুঝছো কি? Yes, sir. না, আমি এখানে মার্ক করছি হচ্ছে the force that the belts exert on the wheel cube। হ্যাঁ, আর যদি বেল্টের ফোর্স দেখাইতাম তাহলে হচ্ছে আউটওয়ার্ডস হতো। নট এক্স্যাক্টলি, কারণ টেনশন যদি পারফেক্টলি ক্যান্সেল আউট করতো তাহলে তো আমাদের রোটেশন হতো না। এক পাশে টেনশন বেশি হইতে হবে, এক পাশে টেনশন কম হইতে হবে, দ্যাটস হোয়াট এনেবলস ইট টু রোটেট। সো রেজাল্ট মোমেন্ট পাইতে হলে তোমার দুই পাশে টেনশনের ভ্যালু ডিফারেন্ট হইতে হবে। টেনশন ডিউ টু মানে পিটাকে তো আমরা হচ্ছে ঘুরাচ্ছি কিউ ইউজ করে। সো এই হিসাব করলে আমরা এখান থেকে টি এর ভ্যালুটা বাই করতে পারবো। এরপর তুমি আবার এটাকে সেম ভাবে ইউজ করবা। সো পি এর জন্য যদি ফর্মুলা লিখি, পি এর এদিকে টেনশন হচ্ছে টি আর এদিকে টেনশন হচ্ছে তার জন্য 15, একই ফর্মুলেশন। না না, হোয়াট আই এম সেইং দ্যাট টি এর ভ্যালুটা সবসময় 15 থেকে বড় হবে। 3.0 নিউটন মিটার যখন তুমি জেনারেট করতেছো, তোমার এখানে যতটুকু টেনশন আছে টি এর ভ্যালু অফ টেনশন তার থেকে অবশ্যই বড় হতে হবে, সো দ্যাট ইউ হ্যাভ এ রেজাল্টেন্ট মোমেন্ট। কারণ যদি দুইটা ইকুয়াল ফোর্স জেনারেট করে তাহলে তো অলটুগেদার মোমেন্ট জিরো হয়ে যায়, দ্যাট উড নট এনেবল ইউ টু হ্যাভ এনি রোটেশন হোয়াটসএভার। না, ও কোশ্চেনটা বলছে হচ্ছে নিচে যদি স্ল্যাক না হইতো তাহলে ওয়ার্কিংটা কেমন হতো সেটা দেখাচ্ছি। দ্যাট ওয়াজ দ্য সাপ্লিমেন্টারি কোশ্চেন।
আমি ধরে নিছি যে যদি আমাদের নিচে রোপে টেনশন 15 বলে দিত তখন আমাদের ম্যাথটা দেখতে এরকম হতো। লেট খেয়াল করো, খালি দুষ্টামি করলে হবে। তারপর তুমি 36 বলছিলা না, জাইন কত নম্বর বলছিলা? 36। 36 স্যার। আচ্ছা 36 দেখি, তারপর 27 আবার আসবো, প্যারা নাই। 36 দেখো, এই কোশ্চেনের কি ডিফিকাল্ট পার্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফোর্স গুলার পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিভট পয়েন্ট থেকে কতটুকু হবে সেটা ফিগার আউট করা। Yes, এটা sir. ফিগার করতে পারলে বাকিটুকু সহজ। এখন কথা হচ্ছে এটা আমরা ফিগার করবো কিভাবে। Yes, sir. আইডিয়াটা হচ্ছে ইউ আর গোয়িং টু এক্সটেন্ড দ্য অ্যারো হেডস অফ দ্য ফোর্সেস ইন এ কনভিনিয়েন্ট ডিরেকশন, আইদার আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, লেফট অর রাইট, সো দ্যাট ইউ ক্যান ড্র আ পারপেন্ডিকুলার লাইন অন দ্যাট ফোর্স অ্যারো। কিরকম দেখেন, এই 10 নিউটন ফোর্সটা গেছে টুয়ার্ডস রাইট। আমি যদি এখান থেকে এইটা একটা অ্যারো আঁকি, দিস বিকামস এ স্ল্যান্টেড লাইন। সো আমি যেটা করছি, এই ফোর্সের লাইনটাকে এই ব্যাকওয়ার্ডস এভাবে ডট 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 পুল করছি, সো দ্যাট আই ক্যান ড্র দিস পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে আমাদের এই 10 নিউটন ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটা, বুঝতেছো? Yes, sir. দেন ইফ ইউ কনসিডার দ্য 20 নিউটন, সেম থিং, তুমি এখান থেকে এখানে তুমি পিভটে আঁকলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাবা না। কনভিনিয়েন্ট ডিরেকশন টু এক্সটেন্ড হচ্ছে আপওয়ার্ডস। I extended this thing in the upward direction and then I got this orange line which gives you about 3 meter. 3 meter কেন? এই যে এখানে 3 মিটার দেওয়া আছে। Yes, sir. And then I extended this 5 Newton for arrowhead in the upward direction and extended this line over here to get this 2 meter distance. Once you find out all the perpendicular distances, rest of the part is pretty simple. এই ব্লু কালারের দুটো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর অরেঞ্জ কালারটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট। You do the necessary math and you get the values. ওই তো হ্যাঁ, ওই দুটোকে সাম করে এটাতে সাবট্রাক্ট করা লাগবে। স্যার এখানে মেইন কোয়েশ্চেনটা হচ্ছে ছিল যে when is the perpendicular distance between the force and the pivot 0? মানে when the force like line acts in the line of the pivot, মানে what would that look like এখানে? ও, এই সিনারিওতে এই কোশ্চেনে যে তিনটা ফোর্স দিচ্ছে, those three forces do not act along the pivot line, sorry, do not work towards the or away from the pivot. যদি ওরকম কোনো ফোর্স থাকতো, that would have looked like this. Or maybe like this. That their alignment perfectly passes through the pivot point. এরকম The ফোর্স alignment, বলো। like the alignment of the force itself passes the pivot. Yes, if that আচ্ছা, happens, আচ্ছা। in that case perpendicular distance becomes 0. Okay, sir. Okay. আমি কারেক্ট আনসার জানি না, এটা কারেক্ট আনসার কত বাবা? জানি এটা কারেক্ট আনসার কত দেওয়া? স্যার এটার কারেক্ট অ্যান্সার 30 নিউটন মিটার দেওয়া। ওকে, হিসাব করো। 5 into 2 plus 10 into 2, এটা হচ্ছে ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ হচ্ছে 20 into 3। এখান থেকে কত আসে? ওখান থেকে আসে 30 into 60, সাবট্রাক্ট করলে 30 আসে। গুড। আচ্ছা, তুমি কোনটা বলছো? 27। হুম, আচ্ছা, এইটার প্র্যাকটিক্যালি শর্টকাট মেথড বলতে কিছু নাই। আমি বলছিলাম অনেকগুলো প্রসেসে করা যায়, আমার প্রিফারেবল প্রসেসটাকে সেটা বলতেছি। সেটা হচ্ছে I want you to understand যে in a realistic scenario there will be 1200 kg of mass distributed over the entire accelerator at any given amount of time. People are getting up from the top, people are coming in from the bottom, but at any point of time total mass carried of the passengers to 1200 kg. That's what the question says. ওই পুরো জিনিসটাকে তুমি একটা সিঙ্গেল ব্লব হিসেবে চিন্তা করো। You're going to move this blob of 1200 kg of mass along this pathway at a speed of 0.75 meter per second, and you're going to cover an inclined height of 60 meter. So ওইটা ইউজ করে আমি হচ্ছে প্রথমে টাইমটা বের করছি, v equals d by t, ভ্যালু বের করে আমি টাইমটা বের করছি যে আমার টোটাল এই ব্লবটাকে এখান থেকে বন্ধ উঠে মোট কতটুকু টাইম লাগবে। Once you get the time, rest of the part becomes easy, because in lifting this entire blob combined mass of 1200 kg, you have to give them 30 meter of vertical height, right? So total amount of work করতেছো কত? mgh in how much time? 80 সেকেন্ড। এটুকু হচ্ছে ইউজফুল আউটপুট ওয়ার্ক যেটা তোমার করাই লাগবে টু লিফট অফ দ্য প্যাসেঞ্জার্স। তার সাথে একটা কনসিস্টেন্ট
কন্টিনিউয়াস একটা লস আছে, সেটা হচ্ছে কত 2 কিলোওয়াট। তো এই ওয়ার্ক ডানটাকে আমি টাইম দিয়ে ডিভাইড করলে হচ্ছে ইউজফুল আউটপুট পাওয়ার পাইলাম, তার সাথে লসের ভ্যালুটা যোগ করতে হবে বিকজ দিস ইজ এ ফিকশনাল লস, ইউ হ্যাভ টু প্রোভাইড দ্যাট। মোট মিলে হিসাব করলে 6.5 কিলোওয়াট চলে আসে। অন্যভাবে যদি তুমি করতে চাও, ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট টু গো ফর ট্রিগোনোমেট্রি, মনে করো এখান থেকে হিসাব করে তুমি এই অ্যাঙ্গেলটা বের করলে হচ্ছে 30 ডিগ্রি, অলরাইট। এরপর দেখা গেল যে তোমার এই আপওয়ার্ড ডিরেকশনে তোমার টোটাল velocity হচ্ছে 0.75, and you can actually find out the vertical component of this velocity, যেটা আমি এখানে লিখছি। ভার্টিক্যাল কম্পোনেন্ট আসে হচ্ছে 0.75 sin 30। তারপর হচ্ছে পাওয়ারের ফর্মুলা ফোর্স ইন্টু ভি। ভার্টিক্যালি তোমার কতটুকু ফোর্স দিতে হবে, ওয়েটের সমান ফোর্স দিতে হবে, আর ভি হচ্ছে এটা। মাল্টিপ্লাই করলে তোমার ইউজফুল আউটপুট পাওয়ার বের হলো, তার সাথে লসটা অ্যাড করে দিলে এই আনসার বের হলো। তুমি যে কোনোভাবেই করতে পারো, এনি অফ দিস মেকানিজম ওয়ার্ক, বাট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে টোটাল 1200 কেজি ম্যাসকে ডিস্ট্রিবিউটেড না জাজ করে সিঙ্গেল একটা পয়েন্ট ম্যাস হিসেবে চিন্তা করলে পুরো ম্যাথটার ভিজুয়ালাইজেশন ইজিয়ার হয়, বুঝছো? তারপর 45 দেখবো, বলো। নো নো নো, ওরকম ওয়াটার যেটা লুজ করে তো ওই সাইডে গেট করতে হবে, তো টোটাল সিস্টেম দেখলে তো সিদ্ধ হবে। আর ফ্রেশ হার্ড কোশ্চেন এটা না, মানে এটা ভিভিড অবজেক্টগুলোকে এই টাইপের ম্যাথের জন্য সাম করার জন্য ইজিয়ার ওয়ে হচ্ছে, আমি নন ইজিয়ার ওয়েতে দেখাবো। ইউ ট্রাই টু ওয়ার্ক উইথ সেন্টার অফ গ্র্যাভিটি। and তুমি দেখো, তুমি যে কোয়ারিটা করছো সেই কোয়ারিটা আনসার দিতেছি আমি। এই সিওজিটা আছে এই জায়গায়, রাইট? এই সিওজিটা আছে এই জায়গায়, তুমি যে কোশ্চেনটা করতেছো সেই অনুযায়ী এই লেভেলটা এখান থেকে এই পরিমাণ ফল করে আবার এখান থেকে এই পরিমাণ উঠছে। And এইটুকু পরিমাণ ফল করা মানে কত? h/2 প্লাস h/4। ইফ দিস, তুমি যেটা বলতেছো যে এই পাশে ওয়াটার তো ফল করছে, ফল করে ওই পাশে আবার উঠছে, সো এই পাশে ওয়াটার যদি ফল করে তাহলে টোটাল সে ফল করবে কতটুকু না, অল দ্য আপ টু দ্য বেজ, দেন ইট ওয়েন্ট আপ অল দ্য টু ওভার হিয়ার, আইদার দিস, ইন দ্যাট প্রসেস ইউ হ্যাভ টু সাবট্রাক্ট দিস মাচ মাইনাস h/4, অথবা তোমার এই বদলাংশ করার দরকার, তুমি জাস্ট এইটুকু হাইটই বের করো, এইটুকু হাইট তো h/2, টোটাল চেঞ্জ অফ হাইট ফর দ্য হোল জার্নি। ইয়েস, কারণ নিচের হাফ থেকে ওয়াটার তো ওখানে থেকেই যাবে। when the transfer process completes, do you think the lower half moves? How much water truly moves? No, the top half empties up, and on the right side that same amount of water goes up. So ওই ওয়াটারটা বেসিক্যালি মুভ করে এখানে আসছে, এই পাশে ওয়াটারটা বেসিক্যালি এখানে ছিল, এখানেই আছে, ওই জন্য অর্ধেক দিয়ে কাজ করতেছি। যদি এখানে 3টা টিউব থাকতো তাহলে আমি 1/3 2/3 করে হিসাব করতাম। আচ্ছা আচ্ছা, না বুঝো নাই কি বলছি। let me give a similar question. দেখো এই কোশ্চেনটা সলভ করেন, না বুঝো নাই, আচ্ছা বুঝলে সলভ করো এটা। let's say you have this same question, but only in this case you now have 3 of those. That's a bit more than bigger thing. থাকা, these tubes have negligible volume, ঠিক আছে? these tubes have negligible volume, এখানে আমাদের ভালভ দেওয়া আছে, এখানে আমাদের ভালভ দেওয়া আছে। so initially this container was filled up to this much, এবং এই কন্টেনারের ওয়াটারের টপ সারফেস ছিল হচ্ছে স্কাই ব্লু এবং ওয়াটারের কালার হচ্ছে স্কাই ব্লু। সো এটা হচ্ছে আমাদের ওয়াটার। নাও মাই কোশ্চেন ইজ দ্যাট এই হাইটটুকু যদি এইচ হয় এবং টোটাল ওয়াটারের ম্যাস যদি লেটস সে এম হয়, দুইটা ট্যাপি খুলে দেওয়ার পর মোট মিলে জিপি লস কত হবে হিসাব করো, খাতা কলম বাই করে হিসাব করো। না, 0 হবে যদি পুরো ওয়াটারটা একেবারে 0 থিকনেস মানে অ্যাটমিক লেভেল থিকনেসে পুরো গ্রাউন্ডে ছড়ায় পড়ে। GP loss is not equals to GP again.
না, কি বলছি না হুম? তাহলে এই এনার্জিটা কই that energy is wasted in terms of the heat energy of the moving particles motion. If you consider this in a conserved system or an isolated system, the temperature of the fallen water would be higher. But whether you can measure the temperature change or not, because water has a pretty high specific capacity, that depends upon the sensitivity of your thermometer. বুঝছে কি বলছে? এটা করো তাড়াতাড়ি। where's my yes আমি আপনার বলি আমি সেটা আগে থেকে চলে দিব তাই কোন দোষ করব অনেক জিনিস না না এটা মানে পাইছে দেখো না Wrong. how is not engagement It is wrong. That's why. কাজ করো, করে বাই করো। হুম। প্রধান কথা বলা বন্ধ করো, তোমরা হুদাহুদি কথা বলছো, চুপ থাকো, শাট আপ। এইটুকু হবে কত? m/3। এটুকু হবে কত? m/3। This is gonna fill up by this much, this is gonna fill up by this much, right? So এইটার COG ফল করার কথা কতটুকু? oh acha right এটা অ্যাড করলে 2h/3 MBH/3 হয়। 1/3 1/9 plus e by 1/9 plus 1 like that now 1/9 plus 2 equals my doubting myself as initial to be বলতাম না বলছো পরে আমি আনসার কেন তুমি ক্যালকুলেশন করতেছো না, খালি দুষ্টামি করতেছো? ইন্ডিয়ান সেক্রেটারি বলছিলাম আচ্ছা ঠিক আছে, ভালো কথা। পর বলেন বলেন। মাঝে মাঝে ক্ষুধা লাগে কেন? Their level you're below আচ্ছা এটা তো আমার বায়োস job is below ও আমরা সিনিয়র আমরা Of course. নাম্বার কত বলছো? 16 দেখবো।
A trolley runs from P to Q along a track. Its potential energy at Q, its potential energy is 50 kilojoule less than at P. Acha. At P, the kinetic energy of the trolley is 5 kilojoule. Between P and Q, the work the trolley does against friction is 10 kilojoule. What is the kinetic energy of the trolley at Q? আচ্ছা আস্তে আস্তে সিনারিও গুলো বুঝি দেখেন এই সিনারিওতে এই পজিশনে আমাদের কিউ লেভেলের তুলনায় জিপি বেশি ছিল কতটুকু বেশি ছিল so if I write the GPs this one had 50 kilojoule of GP over here and this at this level it is supposed to have 0 kilojoule of GP over here right কেমনে GP potential energy 50 kilojoule less than at P আমি এখনো কাইনেটিক এনার্জির কথা বলি নাই জিপি নিয়ে কথা বলছি then if you consider for 5 kilojoule question will say at this level the trolley should have 5 kilojoule of kinetic energy so plus 5 kilojoule এই জায়গায় কাইনেটিক এনার্জি কত হবে সেটা আমাদের বাই করতে বলছে let's say that is k এটা আমরা বাই করব okay and lastly the question further says in this process of traveling your system is going to lose a total of how much 10 kilojoule তার মানে এই ঘটনাটা ঘটার সময় আমাদের 10 কিলোজুল অলটুগেদার সিস্টেম থেকে বের হয়ে যাবে তার মানে লজিক টেলস us that 50 plus 5 minus 10 should be equals to 0 plus k বুঝছো ওখান থেকে হিসাব করলে k ভ্যালু কত আসে ডেল্টা জিপি নেগেটিভ হতে পারে বাট জিপি কোন সময় নেগেটিভ হয় না we consider the GP is 0 at the height where you consider h equals to 0 that height is dependable upon the observer ওটা পরে ওটা এখন না বলো এর কারণে স্যার এ মার্ক করা নাকি দাঁড়াও দেখি ভুল চেক হয়ে থাকলে তোমাদের মার্কস বাড়াই দিতে হবে কত নম্বর কোশ্চেন এটা বাবা 16 আছে বি দেওয়া চেকিং ভুল হয়েছে হেল্প সব মার্ক দাও এই যে রেড আছে এখানে ও হেল্প সব বলো এসে চালাইছি Online people, any other problem? নাহলে পড়াতে চলে যাবো Let's see. ও আমরা along এখানে আমাদের টোটাল কোশ্চেনের জন্য এই দুইটা ফোর্সের মাঝখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে y নরমালি আমরা মোমেন্ট ক্যালকুলেট করার জন্য কোন একটা পয়েন্টকে পিভট ধরে নিতে হয় you can consider any point between these two objects as a pivot but for all of those positions you're going to end up with the same answer of fy I'm looking at this. Look at someone else. all of you shut up either you talk with me or you leave the class lateral communication পুরোপুরি বন্ধ so if you're trying to calculate the moment of this force of this couple that we have over here f and f আমরা যে কোনো একটা পয়েন্টকে ইউজ করে মোমেন্ট ক্যালকুলেট করতে পারি ফর এক্সাম্পল if you take this point as a pivot for example তাহলে এই ফোর্সের মোমেন্ট হবে 0 because it's perfectly going through that point এই ফোর্সের মোমেন্ট হবে হচ্ছে f into y perpendicular distance থাকুক on the contrary if you take this point as a pivot তখন কি হবে এটার মোমেন্ট হবে 0 এটার জন্য তুমি পাবা হচ্ছে anti-clockwise moment fy আচ্ছা একই ভ্যালুই আসলো let's say we are going to try to judge this for a random point in between this line and that point a is located d distance away from this location and the remaining distance should be y minus d
তাহলে তুমি এইটার জন্য একটা মোমেন্ট পাবা, এটুকুর জন্য একটা মোমেন্ট পাবা। সো এই মোমেন্ট হবে কত, এফ ইন্টু ডি, আর ওই মোমেন্ট হবে কত, এফ ইন্টু ওয়াই মাইনাস ডি। ইফ ইউ ডু দ্য ম্যাথ ইউ স্টিল এন্ড আপ উইথ দ্যাট ভ্যালু। তার মানে এই পয়েন্টটা যে কোনো জায়গাতেই হোক না কেন, আলটিমেটলি তোমার মোট মিলে মোমেন্ট কত আসছে। সো কাপলের মোমেন্টের ফর্মুলাটাই হচ্ছে ওয়ান অফ দ্য টু ফোর্সেস মাল্টিপ্লাই বাই দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন বিটুইন দেম, নট বোথ অফ দ্য ফোর্সেস। 2Fy হবে না। Why isn't it true for movement? It is also true for moment. I mean, forces between this, that, বিকজ মোমেন্ট যখন আমরা ক্যালকুলেট করি, সিঙ্গেল ফোর্সে মোমেন্ট ক্যালকুলেট করার সময় নর্মালি আমাদের পিভট পয়েন্টটা পি ডিটারমাইন থাকে। সিঙ্গেল ফোর্সে মোমেন্ট ডিটারমাইন করার সময় নর্মালি আমাদের পিভট পয়েন্টে পি ডিটারমাইন বা দেওয়া থাকে, ডেজিগনেটেড করা থাকে। বাট whenever you have a couple, irrespective of a defined pivot point, you still end up with the same torque. So কাপলের জন্য আমাদের পিভট পয়েন্টে ডিফাইন থাকাটা এসেনশিয়াল না। বাট is because forces lead. So, oh, I have fruits. they are not called out. অলরাইট পোলামান, D1 এর ডিসকাশন শেষ। E1 থেকে প্রবলেম বলা শুরু করো। স্যার এটা তো C1 ছিল। সরি ভুল বলছি, C1 এর ডিসকাশন করা শেষ। D1 থেকে প্রবলেম বলা শুরু করেন। স্যার নাম্বার 7। D1 এর কোশ্চেন নাম্বার 7 দেখবো। এই কোশ্চেন নিয়ে তোমাদের কনফিউশন দূর হবে না। আচ্ছা, let me help you understand properly. জানেন দেখো, ইয়েস স্যার। let's say this is the setup that we have. আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি সিরিজটাকে কেন চুজ করলাম, প্যারালালটাকে চুজ করতেছি না কেন? প্রবলেমটা হচ্ছে if this had been the setup, তুমি যখনই এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাসিভ অবজেক্ট ঝুলাবা, this is going to extend less, this is going to extend more, আলটিমেটলি তোমার সেটআপটা হয়ে যাবে, দেখতে হয়ে যাবে এরকম। ঠিক না? ইয়েস স্যার। This is not going to give you a proper reading. ইয়েস স্যার। তো ডি নাম্বার প্রথমেই বাদ। এখন কথা হচ্ছে সিরিজ কম্বিনেশনের জন্য কোনটা অ্যাপ্লিকেবল। হ্যাভ এ লুক। If you consider this scenario where we do not have any protective box of this whole thing, we can come across this problem that you attach a small amount of load, tiny load. This one doesn't extend at all because this is a very stiff spring, but this one becomes a bit longer. So let's just make this one a bit longer. Let's say this happens, okay? And you can measure the mass by the extension of the spring with a properly attached scale. আচ্ছা, একটু পরে গিয়ে মনে করেন হচ্ছে আমরা এখানে একটা pretty heavy mass, যেমন 10 কেজি সাইজের একটা অবজেক্ট এখানে বসাইলাম। Now, what's going to happen? Both of them are going to extend, but because this is a softer spring, low case spring, it is likely to undergo permanent deformation. Okay? Yes, sir. And then the the high case spring or the steeper spring is going to have some additional extension. If this spring undergoes permanent deformation, can you use this scale once again for another measurement? Yes, sir. No. So which means we have to have a mechanism so that we can protect the softer spring once it reaches its limit of proportionality, right? Yes, sir. That's where this box comes in. This one. Whenever we're going to attach some load, this part of the string, আমি এখানে একটু ছোট একটা মার্ক করে দেখাই, চিকন দিয়ে দেখাই, আমাদের এই পার্টের কানেকশনটা আস্তে আস্তে আমাদের হোল দিয়ে বের হয়ে আসবে। কতক্ষণ পর্যন্ত? For as long as this coil part doesn't touch this surface. এতটুকু এক্সটেনশনের জন্য তুমি লাইট ওয়েট ম্যাসেস গুলাকে with high precision মেজার করতে পারবা। But once this lower coil touches the inside of the box, then this spring is not going to extend anymore, and this high case spring can start hanging from this wire that we have. And then you keep on attaching bigger weight, then this is going to extend and can give you the mass of or weight of much heavier objects. You have practically stopped
the deformation of the low case spring by providing that protective box around it. Yes, sir. So you can design this out. মনে করো হচ্ছে লেটস সে আমাদের কোন একটা সার্টেন দোকানে লেটস সে তুমি বিক্রি করতেছো হচ্ছে কি বলবো, মনে করো তুমি একটা দোকানে তুমি বিক্রি করতেছো হচ্ছে মশলা, ওকে, এখন এলাচির কেজি হচ্ছে 4,500 টাকা কেজি। হ্যাঁ, আই এম নট কিডিং অ্যাবাউট দ্যাট। আর বড় এলাচি হলে আরো বেশি। সো মনে করো এলাচি তুমি বিক্রি করতেছো, বাট ইউ ওয়ান্ট টু সেল ইট ইন দ্য ভ্যালু অফ গ্রামস। তুমি 15 গ্রাম 20 গ্রাম এতটুকু সাইজে এলাচি বিক্রি করবা। দ্যাটস ওয়্যার দিস উড বি হেল্পফুল। But because you have a spice shop, you might also have, let's say, salt, like 10 kg sacks of salt. And কেউ যদি এসে তোমাকে বলে যে আমার exactly 6.5 কেজি লবণ লাগবে, you can still use this device. Because in that case, this is not going to be working anymore. This is going to be responsible to measure you 6.5 kilogram of salt. বুঝা যাচ্ছে? Yes, sir. Beautiful. তারপর স্যার আপনি একটু গ্রাফটা দিতে পারবেন ফর ব্রেকেল ডাকটাইল পজিশন গ্রাফস? স্যার নাম্বার 30 দেখো তো। Why do you smile? I've never seen you happy while being on. Did the orange is question? Did you throw it inside? Wait, did you? You read question 7. I made my students nervous and made them go through sleepless nights and make them study, hopefully, and make them sit for exam and took solution classes and got paid and bought this orange with that money. স্যার 30 দেখো। তোমরা কি এটা দেখছিলা? স্যার এই যে এটা দেখছিলা? এটা ভালো করে দেখো। না না না, ভিক্টরের উপরে। Of course. একদম লেফটে হচ্ছে একজন সায়েন্টিস্ট হু ইজ লেবেলড অ্যাজ বায়োলজিস্ট। তারপরে লেখা আছে মাইক্রোবায়োলজিস্ট, এন্ড তারপরে আছে হচ্ছে মলিকুলার বায়োলজিস্ট, ক্যানট সি দেম। এরপরে তার চেয়ে ছোটটা হচ্ছে You know what's smaller than this? নো নো you suck. Hopefully not what you have in your mind, but you suck anyway. Take a 4. Is that 30 before that? 30 and 30. আছে Oh, it's D. The E could be one of those. E now I take it. D here. I'm keeping the packet. I'm not. Sir, elasticity পারি না। পারি। এনার্জি কি কি পারো না বলো? কখন এনার্জি স্টোর হইতেছে, কখন এনার্জি বের হইতেছে, এগুলো নিয়ে অনেক সমস্যা হয়, রাইট? না, Yes, sir. জাইন বলতেছি আমি এসএসসি পাই না। Sir, curve গুলো অনেক problematic usually. আগে এটা দেখো। ইউটিএস এ রিচ করার আগ পর্যন্ত আমাদের স্পেসিমেনটা ইউনিফর্মলি সব জায়গায় ঠিক থাকবে। যেই স্ট্রেস ভ্যালুর পরের থেকে আমাদের স্পেসিমেন স্টার্টস টু ফর্ম নেকিং, ওই পয়েন্টের পরের থেকে আমাদের এই গ্রাফটা আবার নিচের দিকে নামা শুরু করে। মানে তোমার স্ট্রেন বাড়তেছে কিন্তু স্ট্রেস কমে যাচ্ছে। Because the object has become thin at a single location, it cannot provide you that uniform high amount of resistive force against the deformation. So ওইটার এফএ ভ্যালুটা আস্তে আস্তে কমে যেতে থাকে, and eventually at a certain point it undergoes a fracture. ঠিক আছে? So টোটাল স্ট্রেস স্ট্রেন গ্রাফের যে হাইয়েস্ট পয়েন্ট সেটার নাম হচ্ছে ইউটিএস। বাট আপ শুনো, এই গ্রাফে আমাদের yield stress নামে যে পয়েন্টটাকে লেবেল করে দেওয়া আছে, এটা এই পয়েন্টটা তোমাদের সিলেবাসে নাই, ইটস পার্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং টার্ম। তোমাদের সিলেবাসে আছে হচ্ছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে লিমিটেড প্রপোর্শনালিটি আর হচ্ছে ইলাস্টিক লিমিট। লিমিটেড প্রপোর্শনালিটি হচ্ছে
at the geometric point, which is exactly at the end of the straight line portion of the graph. এটা দেখানো আছে হচ্ছে এইখানে। এই গ্রাফটা দেখেন, এটা হচ্ছে স্ট্রেট লাইনের শেষ মাথা। দ্যাটস এ জিওমেট্রিক প্রপার্টি, বুঝা যাচ্ছে? সো এই এ পয়েন্টটার নাম হচ্ছে লিমিটেড প্রপোর্শনালিটি। এরপরে যে এ প্রাইম দেওয়া আছে না, দ্যাট ইজ হোয়াট উই কল ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট ইজ স্লাইটলি ইনসাইড দ্য কার্ভ, মানে অবজেক্ট লিমিটেড প্রপোর্শনালিটি ক্রস করার পরও অল্প একটু স্ট্রেসের জন্য সে রিভার্সিবল 100% রিভার্সিবল বিহেভিয়ার শো করে। তারপরে থেকে শুরু হয়েছে প্লাস্টিক রিজন, মানে ওই পয়েন্টটাকে ক্রস করে গেলে তোমার অবজেক্টটা পারফেক্টলি অটোমেটিক ডাইমেনশনে ফেরত আসবে না। ইটস গোনা ফলো আ প্যারালাল প্যাথ and ultimately have some permanent strain which is shown as OC in this graph on the x-axis intercept. আর হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে এটা। এটা হচ্ছে টিপিক্যাল মেটালদের বিহেভিয়ার who are pretty ductile and can undergo large plastic deformation. Ductile মানে হচ্ছে they have a tendency to provide you a very large amount of plastic deformation before the tear occurs. But then again, if this was the graph for a brittle substance, for example, glass, graphite, diamond, stuffs like those, biscuit, তখন আমাদের গ্রাফটা শেষ হয়ে যেত হচ্ছে এ প্রাইম পয়েন্টে। Object would either break exactly at the limit of proportionality or object would just go beyond the part of elastic limit. ও কোনো রকম কি দিবে না, প্লাস্টিক ডিফর্মেশন দিবে না। ফর এক্সাম্পল পোর্সেলেন, দিস ইজ দ্য রিজন আমাদের যে হার্ড অবজেক্টগুলো বা যেগুলো ব্রিটল সাবস্টেন্সেস আছে, ইফ দে ব্রেক you can actually glue them together to recreate the whole thing back again, because in the process of their breaking they're not going to have any plastic deformation, they're going to crack but they're not going to bend হয়ে গেলে কি হতো না, একটা সারফেস একটা সারফেসের সাথে পারফেক্টলি ম্যাচ করতো না। বাট পোর্সেলিন কাপ ভেঙে গেছে, তুমি সবগুলো টুকরা জড়ো করছো, পারফেক্টলি তুমি কেয়ারফুলি সবগুলো পয়েন্টকে সারফেস টু সারফেস স্মুথলি জয়েন দিতে পারবা। কোনো সারফেসই কি হয় নাই, পার্মানেন্টলি ডিফর্ম হয় নাই, দে গট ব্রোকেন, ডিসকন্টিনিউড। ওকে, এই হচ্ছে কোর দুইটা পার্ট। আরেকটা জিনিস যেটা আছে, জানেন এই পার্টটা ভালো করে শোনো, সেটা হচ্ছে তোমাদের প্রবলেম কি কি হয় সেটা আমি বলতেছি, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন। সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ দ্য ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ, আমি স্ট্রেস স্ট্রেন গ্রাফ বলতেছি না, ফোর্স এক্সটেনশন গ্রাফ দিয়ে বলতেছি। লেটস সে ইউ হ্যাভ এ গ্রাফ দ্যাট লুকস লাইক দিস and then you have a graph that looks like this. Section X, section Y. A, B, P, E. Okay, so P হচ্ছে limit of proportionality, the endpoint of the straight line part. E is slightly inside the curve, which is the elastic limit. আচ্ছা, মনে করেন আমরা একটা সার্টেন অবজেক্টকে ইউটিএস রিচ করার আগেই একটা অবজেক্টকে একটা সার্টেন পাস ডিফরমেশন করছি, করার পর আবার ফোর্সটা রিমুভ করে ফেলছি বা লোড ফোর্স রিমুভ করে ফেলছি। নাও because you can see that it is not following the same original path, OB is the amount of permanent deformation. বুঝতেছো? Yes, Then, sir. area under OA can have two different descriptions. Kiki, if you are trying to describing the OA, area under OA, so area to It includes both the X region and the Y region, right? বুঝি নাই? মানে the area under OA includes the X region Exactly. and the Y region. Area under OA, which is equals to X plus Y region, both of them, এই টোটাল এরিয়াটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে, এটাকে আমাদের দুটো এক্সপ্রেশন হতে পারে। একটা হচ্ছে if you have reached, if you are trying to describe it at point A, মানে হচ্ছে অবজেক্টটাকে তুমি ফোর্স দিয়ে ডিফর্ম করে এই পজিশনে এনে ধরে রাখছো, সো অবজেক্ট ইজ নাও এক্সটেন্ডেড। ওই সিনারিওতে আমরা এই ডিসক্রিপশন দিতে পারবো হচ্ছে the total amount of energy that was put into the object to reach that deformation, the total amount of work that was done to make that much deformation, the total amount of elastic potential energy that is stored within the specimen at that stress value, at that extension, at that force. সবগুলাই একই মিনিং। Then if you start removing that force, what's going to happen, that we're going to have the area under AB, which is only the Y region, that can be described as the amount of
obtainable energy back from the specimen when the force is removed. Recoverable energy. অথবা তুমি বলতে পারো this is the amount of work that the specimen will do. Work will be done by the specimen as it decompresses or as it comes back to the original dimension as best as it can. Unloading এর সময় কতটুকু ওয়ার্ক তার থেকে বের হবে বা কতটুকু এনার্জি তার থেকে বের হবে. Work and energy in this case are used as similar terms because they are practically same things. বুঝা যাচ্ছে? So how much energy is recoverable or how much work can be done by the specimen as the force is removed while unloading. এটা হচ্ছে আমাদের Y segmentar description. Exclusively X segmentar descriptionটা কি হবে? Energy loss during the unloading process. Energy lost during one cycle of loading and unloading. এটা energy loss বলতে পারো. আরেকটা explanation হতে পারে এরকম. This energy is practically not wasted. What happens that the amount of energy that is represented by the slice X represents the amount of plastic energy or permanent deformation energy that got stored within the object. Now, what do I mean by this? মনে করো একটা certain object তুমি extend করছো, একটা certain object extend করছো, ছেড়ে দেওয়ার পর objectটা perfectly তার original dimension ফেরত আসে না, which means the total amount of energy তুমি যতটুকু দিছো তার একটা portion ওইটার মলিকুল গুলাকে পার্মানেন্টলি একটা থেকে আরেকটা ডিসপ্লেস করতে ইউজ হয়েছে. You physically did some displacement of the molecules of the internal structure. ওই পার্মানেন্ট মুভমেন্টটা করার জন্য যতটুকু এনার্জি লাগছে সেটা হচ্ছে এক্স. That energy is still within the object but not recoverable anymore. It has been used to permanently displace those molecules from their original position to new positions with respect to each other. জানেন বুঝা গেছে? Yes, sir. Average potential energy of হ্যাঁ এটা তো টোটাল potential energy বলবো. হ্যাঁ 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 এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ. আর যদি আমাদের পলিমারিক সাবস্টেন্সেস হয়, পলিমারিক সাবস্টেন্সের গ্রাফের শেপটা হচ্ছে এরকম. না জানির বলো তুমি কি চাও? Sir, number 8. না 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 আমি FP2 নাই. এটা না FP1. ওহো থ্যাংক ইউ. কি বলতেছিলাম? পলিমারিক সাবস্টিটিউশন জন্য একই কাহিনী অ্যাপ্লিকেবল, বাট শুধু একটা পার্থক্য আছে. একটা পার্থক্য হচ্ছে এরকম, কই আসছিলাম, এখানে আসতেছিলাম. পলিমারিক সাবস্টিটিউশন জন্য মনে করো এটা হচ্ছে আমাদের সেকশন এক্স, এটা হচ্ছে সেকশন ওয়াই. X plus Y represents the total amount of energy that was put into the object or given to the object while loading. Okay. And then Y represents the total amount of energy that was recovered back while the unloading process happened. And X represents the amount of energy that got stored in the object as thermal energy after one cycle. প্রত্যেকবার তুমি লোডিং আনলোডিং করবা এই পরিমাণ এনার্জি অবজেক্টের মধ্যে কি হতে হবে? স্টোর হতে হবে. Which means if you have use a rubber band and keep on stretching and de-stretching it and eventually put it across a thermometer, it should give you a higher temperature than room temperature. বুঝছেন কি বলছে? এটা খুব ইন্টারেস্টিং কিছু এক্সপেরিমেন্টও আছে. একটা এক্সপেরিমেন্ট দেখাই না, চুপ থাকো. কি যেন দেখা যাচ্ছি? রাবার ওটাই খুঁজতেছে. স্যার আপনি পাশে ফোমের নিচে শর্টস দেখতেছেন না? ওখানে The sand is in the old one. Say এই যে the sand is in. এই যে সার্চ, কই সার্চ? এই যে সার্চ রানিং মাইন্ডসেট এই জায়গায় কি করা যায়?
এই যে শর্ট সার্কিট সিঙ্গেল শর্ট গুলো কি ক্রস হবে তারপরে সাউন্ড ইফেক্ট rubber stretch. সবাই তো এক্সারসাইজ দেখা যাচ্ছে rubber heating up. চুপ থাকা বুঝতে পারছি না চুপ থাকা শেষ ডিসকাশন ওভার জাইন কত নম্বর প্রবলেম বলছো Sir, 8 টা বুঝেছি, number 14. 14 দেখবো ও 14 এর এই পার্টটুকুকে অ্যাপ্রক্সিমেটলি একটা স্ট্রেট লাইন ধরতে হবে and then you have to find out the area of the triangle added with the area of the trapezium ওই পিচি স্লাইসটাকে নেগলিজিবল ধরতে হবে সো এবং মিলিমিটারকে মিটার কনভার্ট করতে হবে আমি জানি না কোনো মনে হয় বি জান বুঝছো Yes, sir. 30 A lift is suspended by two steel cables. Each of length 10 meter and diameter 0.5 cm. The lift drops. তুমি টুটা দেখো নাই TW ওটা দেখো নাই হ্যাঁ রিড দ্য কোশ্চেন হ্যাঁ Exactly, that's what I'm saying. So there's number 13. দাঁড়াও এটা একটু করে নেই এটুকু হচ্ছে এফ এল হচ্ছে এটা এ হবে হচ্ছে পাই ডিভাইড বাই 4 0.5 × 10⁻² হোল স্কয়ার আর এক্সটেনশন কত বলছে 110⁻³ হ্যাঁ এই সবগুলো ক্যালকুলেটর বসাও বসালে আনসার যা আসে ওটাই আনসার The series will না সিরিজ না তো সাপোর্টেড বাই টু স্টিল কেবল I was thinking it's parallel series. no no I mean, is that not the right way to think about it? no it's not right way to think about it because lifts have you ever seen how a lift hangs Has series. no it's a continuous wire with multiple wires to share the load Parallel. তো প্যারালাল হলে লোড শেয়ার হবে Parallel. তো তাহলে তো কারেন্ট আসার কথা হয় নাই মিলে নাই So, যাও এটা ক্যালকুলেশন করে যা আসবে তুমি কোনটা বলছো বাবা 11 13 ওকে 11 দেখি আগে আচ্ছা এই 11টা করার জন্য আমাদের খানিকটা কষ্ট করা লাগবে আমি একটা একটা করে পার্ট বলতেছি কোশ্চেনটা ভালো করে দেখেন পার্ট বাই পার্ট দেখেন দেয়ার আর মাল্টিপল স্টেপস টু দিস সলিউশন The diagram shows two fixed points y and z. A length of elastic is stretched between y and z and around pin x, which is attached to a trolley. ভালো কথা. X is the center of the elastic and the trolley is to be propelled in the direction p at right angles to yz. The tension in the elastic is 4 Newton. আচ্ছা এইখানে আমাদের টোটাল টেনশন আছে হচ্ছে 4 নিউটন আমরা এটাকে এদিক দিয়ে টান দিয়ে ছেড়ে দিব is gonna supposed to move forward. Question was what is the force exerted in the trolley in the direction p when the trolley is released? When the trolley is released. তো এখানকার কি আইডিয়াটা হচ্ছে you're gonna have some tension over here, you're gonna have some tension over here, and you can find out their horizontal component to find out the resultant force that is gonna propel it forward.
তো এই টেনশনটা বের করার জন্য প্রথমে আগে আমাদের বের করতে হবে আমাদের অরিজিনালি টোটাল স্ট্রিংটার টোটাল লেন্থ ছিল 80, এখন আমাদের টোটাল লেন্থ হচ্ছে 100, রাইট? দুটো হাইপোটেনাস মিলে হচ্ছে 100। ও আমাদের তো আসলে এইগুলো দরকারই তো নাই, টেনশনের কথা তো বলেই দিচ্ছে। টোটাল টেনশন না না না, টোটাল ইলেকট্রিক ব্যান্ডের টোটাল টেনশনের ভ্যালুই বলেছে, এটাও 4 নিউটন, এদিকে ভ্যালু হচ্ছে 4 নিউটন। আমি তো ভাবছি এখন কম্পোনেন্ট বের করার জন্য অল দ্যাট উই নিড ইজ টু ফাইন্ড আউট দিস অ্যাঙ্গেল। এটা অ্যাঙ্গেল বের করা খুব সহজ, কারণ এই পারপেন্ডিকুলার সাইডটা হচ্ছে কত, 80, এটির অর্ধেক কত 40, আর হাইপোটেনাস দেওয়া আছে কত 50। তো এটা তো অপোজিট বাই হাইপোটেনাস, অপোজিট বাই হাইপোটেনাস মানে হচ্ছে সাইন। না, অপোজিট বাই সরি, অপোজিট বাই হাইপোটেনাস হচ্ছে সাইন, বিকজ ইট গোজ লাইক ওহ আহ ওয়া, না ওহ ওহ আহ ওয়া। হুম, সো ওহ আহ ওয়া। এনিওয়ে, সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমাদের সাইন থিটার ভ্যালু হচ্ছে 40/50। এখান থেকে থিটা কত আসে দেখেন তো, হিসাব কি বুঝতেছ স্যার? হিসাব কি বুঝা আছে? দাঁড়াও, 53 ডিগ্রি। আর এই কম্পোনেন্ট বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই 4 এর কস থিটা, এদিক থেকে 4 এর কস থিটা, মানে 2 × 4 কস থিটা। ওকে, সো তাহলে আমাদের টোটাল প্রোপেলিং ফোর্স হবে হচ্ছে 2 × 4 cos theta। সো cos theta মানে হচ্ছে cos 53 ডিগ্রি, বসায় দেখো কত আসে, ওটাই আনসার। এই কোশ্চেনটা টেকনিক্যালি ইলাস্টিক চ্যাপ্টারের কোশ্চেন না, যদি ইলাস্টিক ব্যান্ডের কথা বলছে, বাট এখানে অলটুগেদার ইলাস্টিসিটি চ্যাপ্টারের বেসিস নিয়ে কিছুই করতে হয় নাই। ইটস অল অ্যাবাউট সাম ট্রিগোনোমেট্রি অ্যান্ড সাম ফোর্স রিজলভিং। সো ওয়াই ডিড বি মানে আচ্ছা আমি তো পুরোটা কি মানে শিওর হচ্ছে যাতে এখানে 2 2 ডিভাইড হয় না, টেনশন অফ এই পুরো কেবলটা তো হচ্ছে একটা সিঙ্গেল ওয়্যার, তো তুমি যখন পুল করবা এখানে তো আমাদের এই পুরো জিনিসটা তো প্যারালাল না, না মানে টেনশন ইলাস্টিক ইজ ফুল মানে ফুল মানে হচ্ছে মানে জিনিসটা কি স্যার পুরোটাতেই হচ্ছে 4 নিউটন। বেটার দ্যান না, টেনশন মানে হচ্ছে দ্য ফোর্স দ্যাট ওয়ার্কস অ্যালং দ্য লেংথ অফ দ্যাট কর্ড, দ্য ফোর্স দ্যাট ওয়ার্কস অ্যালং দ্য লেংথ অফ দ্যাট কর্ড, সেটা না হচ্ছে টেনশন। তোমার ভাগ হইতো কখন, যদি আমাদের এরকম দুটা রাবার ব্যান্ড থাকতো, তার নিচে তুমি হচ্ছে 4 নিউটন পুল করতেছো, তখন তোমার 2 নিউটন 2 নিউটন ভাগ হইতো। দিস ইজ দ্য লোড দ্যাট ইজ বিং শেয়ার্ড, নট দ্য টেনশন। এই সিনারিওতে এটা টেনশন 2 নিউটন, এটা টেনশন 2 নিউটন। টেনশন মানে হচ্ছে দ্য ওয়ার্কস, দ্য ফোর্স দ্যাট ওয়ার্কস অ্যালং দ্য লেংথ অফ দ্য রড ফর ইটস কারেন্ট ওরিয়েন্টেশন। টেনশন মানে এটা না যে বাইরে থেকে ভেতরে ঢুকবে, এটা অলরেডি তার মধ্যে যে ভ্যালুটা কাজ করতেছে সেটার নামই হচ্ছে টেনশন। টোটাল টেনশন গুলো আমি ডিভাইড না, এখানে ডিভাইড হবে না, কারণ টেনশন বলা মানে হচ্ছে দ্যাট ইজ দ্য ভ্যালু অ্যাক্রস দ্য এন্টায়ারিটি অফ দ্য লেন্থ, পুরোটুকু সব জায়গাতেই 4 নিউটন। কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই রাবার ব্যান্ডটা অরিজিনালি ছিল এই জায়গায়, আমরা টেনে এটাকে লম্বা করছি, তাহলে এই দুইটা পার্টের মধ্যে সাইমালটেনিয়াসলি তোমার ফোর্স জেনারেট করবে না। সো ওই পুরো ওয়্যারের অ্যালং দ্য এন্টায়ার পার্ট অফ দ্য লেন্থ টোটাল টেনশন হচ্ছে 4 নিউটন এভরিওয়্যার। কত আসছে 4.8। আচ্ছা, আরেকটা বলছো কত, 13 দেখবো। এইটা একটা খুবই অদ্ভুত এবং ফালতু কোশ্চেন। বলতেছি কেন এটা ফালতু কোশ্চেন, মানে ওয়াই এম আই, বাট তারপর তোমাদের দিচ্ছি হচ্ছে তোমাদের এই ফালতু কোশ্চেন এক্সপিরিয়েন্স করার জন্য। দ্য গ্রাফ ইজ এ ফোর্স এক্সটেনশন গ্রাফ ফর এ ওয়্যার দ্যাট ইজ বিং স্ট্রেচড আছে, হাউ মাচ ওয়ার্ক নিডস টু বি ডান বাই দ্য টেন্সিল ফোর্স টু টু সিগনিফিকেন্ট ফিগার্স টু কজ অ্যান এক্সটেনশন অফ 7.0 মিলিমিটার, অ্যান্ড 7.0 মিলিমিটার হবে হচ্ছে কোথায়, এখানে এইচ ডিভিশন হচ্ছে 0.5, 5.5, 6, 6.5, 7 এখানে। So এখান থেকে যদি আস্তে ধীরে উঠি, we reach here, এই পজিশনের ফোর্স হচ্ছে 25। তার মানে তোমাকে সামহাও এই যে অড শেপটা আছে, এই যে এইটুক, এই পার্টটুকুর এরিয়া ক্যালকুলেট করে বাই করতে হবে, ঠিক আছে? And সমস্যা খুব বেশি না, জিনিসটা হচ্ছে যে আমাদের এই পার্টটুকু তো কার্ভে কোনো ইকুয়েশন আমাদের দেওয়া নেই, সো হাউ ক্যান উই গো ফর টু ক্যালকুলেট দ্য এরিয়া পারফেক্টলি। এটার মেকানিজম হচ্ছে ইউ ক্যান গো ফর স্কোয়ার কাউন্টিং। স্কোয়ার কাউন্টিং কিভাবে করবো আমি তোমাকে বলতেছি। কনভিনিয়েন্টলি হ্যাভ এ লুক,
আমার এইটুকু এরিয়া পারফেক্টলি ট্রাপিজিয়াম হয়, ঠিক না? আমি সেকশনটাকে ভাগ করতেছি, এই এরিয়াটুকু পারফেক্টলি ট্রাপিজিয়াম হয় না? আচ্ছা, তুমি এক্সটেনশনটাকে মিটার হিসেবে জাজ করে এইটুকুর এরিয়া কত সেটা একটু বাই করো। এই ভ্যালুটা হচ্ছে কত? 7.0, না 7.0, আর এই ভ্যালুটা আসে হচ্ছে কত? এই মাঝখান বড় যদি দেখি, এটা আসে হচ্ছে কত? That's the almost perfect straight line that I drew by hand. Damn. এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3.5, না half box. 5. 3 হবে, 3 box is 1 every box is 0.5, তাহলে হাফ বক্স হচ্ছে 1.25, 3.25, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টু আর্গু এটা হচ্ছে 3.25, ঠিক আছে? আর এখানে টোটাল ফোর্স আছে 20, সো আমি যদি এই ভ্যালুটা লিখি, আমার ট্রাপিজিয়াম টুকুর এরিয়া আসবে হচ্ছে হাফ ইন্টু 7.0 প্লাস সরি ইন্টু 20, কত আসছে বাবা? এটাকে আবার 1000 দিয়ে ডিভাইড করা লাগবে। $0.103. 0.103 joule. I think that pretty much solves the problem. কেন আমি তোমাকে বলি, বিকজ দিস এন এমসিকিউ কোশ্চেন, তারপর আমি বাকিটুকু তোমাকে ক্যালকুলেট করে কি করতে হয় দেখাবো, বিকজ পেপার 2 তে এই কোশ্চেন আসতে পারে। দেখো এই ভ্যালুটার কাছাকাছি নাম্বার আছে কোনটা? 0.12, and it is slightly bigger than this. এই ভ্যালুটা তো ছোট, এটা হবে না। এই ভ্যালুটা হচ্ছে ডাবল, অলমোস্ট 5 টাইমস অ্যাজ মাচ। এটা হওয়ার কোনো চান্স নাই। বাকি কোশ্চেন তাহলে এই তিনটাই বাদ। আলটিমেটলি তুমি পাবা হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যদি পেপার 2 তে আসে, তাহলে এই বাকি এরিয়াটুকু আমরা কিভাবে ক্যালকুলেট করবো? এটা ক্যালকুলেট করার মেকানিজম হচ্ছে স্কোয়ার কাউন্টিং। স্কোয়ার কাউন্টিং কিভাবে করতে হয় আমি তোমাকে শিখাই দিচ্ছি। হ্যাভ এ লুক, আমি একটু জুম করে দেখো। We are going to consider for this part of the section any box that is complete to be a full box, any box that is fractured, for example like this one, as a half box. Fracture size টা বড় হোক ছোট হোক doesn't matter. Any box that is fractured is going to be statistically considered half. আর এইখানে হরিজন্টাল এক্সিসে স্মলেস্ট ডিভিশনের ভ্যালু কত? হরিজন্টাল এক্সিসে স্মলেস্ট ডিভিশন মানে আমি যদি একটা বক্সের এরিয়া বের করি, একটা বক্সের এরিয়ার এটুকু হচ্ছে 0.5 মিলিমিটার, আর এটুকু হচ্ছে কত নিউটন? 1 নিউটন। তাহলে একটা বক্সের এরিয়া হচ্ছে কত জুল? 1 নিউটন ইন্টু 0.5 মিলিমিটার। দেখো ক্যালকুলেটর কত আছে? মিলিমিটারকে মিটারে নিতে হবে। It means, acha, launch the program that mark. Can you just say not transfers? এটুকু হচ্ছে আমাদের একটা ছোট স্কোয়ারের টোটাল অ্যামাউন্ট অফ রিপ্রেজেন্টেড এনার্জি। এখন আমরা কাউন্ট করছি, দেখেন I'm gonna use dot and cross. ক্রস দিয়ে আমি ফুল স্কয়ার মার্ক করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। কত আসছে? 21 full boxes, right? না, এটা এখন শেষ হয় নাই, আর একটু পরে। এটা হচ্ছে ফুল বক্সেস এর নাম্বার, ঠিক আছে? এখন আমি একইভাবে ফ্র্যাকচার বক্সগুলো কাউন্ট করবো। দেখেন 1 2 3 4 5 6 7 8, সো 8 ইন্টু 0.5, এই 0.5 হচ্ছে হাফ হিসেবের স্ট্যাটিস্টিক্যাল 0.5। এইটুকু হচ্ছে টোটাল বক্স নাম্বার। এনার্জিতে কনভার্ট করার জন্য সেটাকে আমরা 5 ইন্টু 10⁻⁻4 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখন তুমি দেখো এই পুরোটুকু ভ্যালু কত আসছে? 0.0125। সো তোমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি হবে হচ্ছে এইটা প্লাস 0.0125।
If you add them up together properly, you're gonna end up with 0.1. ঠিক আছে, তো 0.115 জুল যেটা আসে সেটাকে তুমি 2s রাউন্ড আপ করলে পারফেক্টলি 0.12 জুল পেয়ে যাবা। আমি এই প্রবলেমটা ফালতু বলছি এই জন্য যে কার্ভের এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করার বেস্ট ওয়ে হচ্ছে টু ইউজ দ্য ইন্টিগ্রেশন, বাট ফিজিক্সে তোমাদেরকে কখনোই ইন্টিগ্রেশন করতে দিবে না। সো এই ধরনের কোশ্চেন আসলে দ্য অনলি লজিক্যাল ওয়ে টু গো ফর স্কোয়ার কাউন্টিং। তুমি যত ছোট স্কোয়ার নিয়ে কাউন্ট করবো তোমার আনসার তত বেশি ক্লোজ টু দ্য ট্রু ভ্যালু আসবে। তো যেহেতু আমরা এখানে একটা পার্ট ট্রাপিজম দিয়ে করে ফেলছি বাই চুজিং দ্য সেকশন স্মার্টলি, ওই জন্য বাকিটুকু আমি হচ্ছে ছোট স্কোয়ার দিয়ে কাউন্ট করছি। অথবা আমরা চাইলে এতটুকু সাইজের স্কোয়ারটাকে একটা বক্স ধরে অনেক সময় ম্যাচ করি, that is considered to be a one full box, and then anything that fractures this one is considered a pretty small box. That is applicable if your graph is really large. সিস্টেম বুঝা গেছে? লিখে নেন। সমাজ কি চাও? তাহলে কি আর সবকিছু পাওয়া যায় সমাজ? মাত্র একটা এক্সাম, যাও। ওয়ালাইকুম স্যার আসসালাম। একটু নাম্বার 22 টা দেখানো যাবে D1 এর? অবশ্যই। স্যার নাম্বার 23 ও। 20 টাও দেখাই। কোনটা? 20 আচ্ছা দাও 22টা দেখায়, তারপর 20 আবার ফেরত আসবো, প্যারা নাই। Sure, 23 ও। 22 এর কোন অবজেক্টটা কোন টাইপ? এখানে এটা হচ্ছে পলিমারিক সাবস্টেন্স, আই থিংক। ইয়েস, শুরু থেকে কার্ভ হওয়া শুরু করছে। এটা হচ্ছে মেটাল, মেটালের ক্যারেক্টারিস্টিক গ্রাফ দেখতে এরকমই হয়। আর এটা হচ্ছে ব্রিটল সাবস্টেন্স বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি কার্ভ ইন ইটস স্ট্রাকচার। ব্রিটল, BRITTLE। সো এই হচ্ছে পলিমারিক, হুইচ মিনস রাবার। জেড, এটা হচ্ছে রাবার। জেডটা হবে হচ্ছে তোমার গ্লাস, আর ওয়াইটা হবে হচ্ছে তোমার স্টিল। বলো। স্যার এই গ্রাফগুলো এরকম শেপ কেন হচ্ছে ওটা কি একটু বোঝানো যাবে? Oh, this happens due to their molecular structure. For example, metal property হচ্ছে they are regularly patterned positively ions which are wrapped around by highly delocalized negative charges. So their molecular bond হচ্ছে metallic bond, which allows for them to stick to each other even though the shape is changing a lot. Okay. On the other hand, polymeric substances এর গ্রাফটা হচ্ছে এরকম because polymeric substances are primarily made up with very long chain polymers which are crisscrossed with each other. যখন আমি দাদা যখন আমরা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করে আমরা পলিমারিক সাবস্টেন্স গুলোকে ডিফর্ম করব, উই গোনা হ্যাভ দোজ মলিকুলস রান অন টপ অফ ইচ আদার ইন দ্য এক্সটেন্ডেড স্টেট, and then as you let go they can come back to the original position, but in that process they usually rub against each other at molecular level. Those polymeric long chain molecules, molecular detach হয় না বা ব্রেকডাউন করে না, but in the process of stretching and de-stretching they rub against each other. ওই জন্য আমাদের polymeric substances গ্রাফে কোনো রকম স্ট্রেট লাইন বিহেভিয়ার নাই।
এটার খুব মানে অসামলি ডিসক্রাইব একটা ভিডিও আছে হচ্ছে ভেরিটিসিয়ামে, দ্যাট রাবারের উপর একটা ভিডিও ছিল। ওই ভিডিওটা তোমাদের দেখা উচিত, অসাধারণ ভিডিও। উই অল হ্যাভ কোশ্চেন্স, রাইট? শুড ইউ আস্ক ইট? না। আচ্ছা, আর brittle সাবস্টেন্সের এই গ্রাফের শেপটার রিজন হচ্ছে brittle সাবস্টেন্স আর দোজ হুইচ উইল নেভার আন্ডারগো এনি টাইপ অফ প্লাস্টিক ডিফরমেশন। তুমি যদি অবজেক্টটাকে তার বিয়ন্ড ইলাস্টিক লিমিট প্রেস করো বা ডিফর্ম করো, it is going to break immediately. So they don't have any plastic behavior, they only have elastic behavior and break, namely glass, porcelain, চায়না or let's say পটারির জন্য আমরা যে জিনিসগুলো ইউজ করি, তারপর আর কি কি আছে, ডায়মন্ড, দোজ থিংস আর অর ব্রিটেল। একটা পার্ট যদি টুকরা হয়ে যায়, কোনো সময় কোনো এজে কোনো রকম কার্ভ জেনারেট হবে না, দে উইল এক্স্যাক্টলি অফ দ্য সেম পারফেক্ট শেপ, অনলি ব্রোকেন ফ্রম ইচ আদার। এই হচ্ছে মোরলেস এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ। Sure. Sir, what about the last part of the force extension graph of the rubber, which is the graph going upwards? This one goes on to show, এই গ্রাফটা অ্যাকচুয়ালি রাবারের বলছে, দিস ওয়ান গোজ অন টু শো যে রাবার যখন তার নর্মাল কন্ডিশনে থাকবে, আনস্ট্রেস কন্ডিশনে থাকবে, তখন তোমার পার্টিকেলগুলো ইন্টারমলিকুলার ফোর্স হয় অনেক বেশি। ইন্টারমলিকুলার ফোর্স হয় অনেক বেশি বিকজ দ্যাটস হোয়ার দে আর ইউজুয়ালি স্টেটেড। সো ইনিশিয়ালি আমাদের পুল করতে অনেক বেশি কষ্ট হয়, সো হুইচ ইজ শোন আউট ওভার হিয়ার। বাট ওয়ান্স ইউ মুভ দেম অ্যাওয়ে ফ্রম ইচ আদার্স ইনফ্লুয়েন্স significantly, deforming the entire thing becomes significantly easier because you are now moving the long chain molecules one past other. এই লাস্ট পার্ট যেটা তুমি কোশ্চেন করছো, দিস ওয়ান ইজ দ্য সিনারিও ওয়্যার দ্য রাবার ইজ অ্যাবাউট টু টিয়ার অফ। টু মেক দ্যাট থিং টিয়ার অফ, ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ টু ব্রেক দ্য পলিমেরিক চেইন মলিকুল সামহার ইন দ্য মিডল। মনে করো তোমার 2000 মলিকুল দিয়ে একটা পলিমেরিক মলিকুল আছে, মাঝখানে এক জায়গাতে তোমার 2টা বা 3টা ডাবল বা ট্রিপল বন্ড ভাঙতে হবে to tear off the whole object. That requires a significantly more energy compared to the energy that would be required just to stretch them. ওই জন্য close to breaking point or close to the fracture, they show us this behavior of increasing spring constant once again. মানে ওই লাস্ট এন্ডে গিয়ে পুরোপুরি ব্রেক করতে হলে বা রাপচার করতে হলে সিগনিফিকেন্টলি লার্জ একটা ফোর্স দরকার হয়। এটা তোমরা খুব কমনলি এক্সপ্লেন করতে পারো কখন, if you are blowing some balloon, বেলুনের কারেন্ট স্টেট থেকে একটুখানি বড় করতে অনেক জোরে ফু দিতে হয়। Yes, sir. অ্যাবাউট টেবিল টেনিস বলের সমান হওয়ার পর ওখান থেকে ফুটবলের সমান বড় করাটা অনেক ইজি। Yes, sir. ফুটবলের সমান কন্ডিশন থেকে তুমি যদি ফু দিয়ে এটাকে ফুটাইতে চাও, তখন অনেক কষ্ট করতে হয়, বুঝছো? সো Yes, sir. ইনিশিয়ালি it shows reluctance to deform, at the end also it shows reluctance to deform, but in between it is very easy to deform. Yes, sir. Alright, এবার একটা মেটালের কার্ভটা নিচে কেন যায়? কোনটা? মেটালের কার্ভটা। আচ্ছা, মেটালের কাপটা নিচে যায় হচ্ছে নেকিং এর জন্য। নেকিং এই পয়েন্টের পরের থেকে নেকিং স্টার্ট হয়, এই পয়েন্টের আগ পর্যন্ত নেকিং হবে না। হোয়াটস নেকিং? তুমি কি এই মাত্র ক্লাসে জয়েন দিচ্ছ? হ্যাঁ স্যার, আমি গাড়িতে ছিলাম, আমার ফোনে জুম ডাউনলোড হচ্ছিল না কারণ ফোনে আচ্ছা, স্পেস। সমস্যা নাই, আমি ক্লাস রেকর্ড করছি, আমি একটু পরে আপলোড করে দিব, প্যারা নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন কত বলছো? 19 বলছিলাম, 21 বলছিলা? স্যার 20। বসো বসো, আই লাভ ইউ। ইসাম বলো তো আমি কেন তোমাকে ইগনোর করতেছি? তুমি এতক্ষণ আমাকে কোনো কোশ্চেন বলো নাই। না বলো নাই, তুমি খালি দুষ্টামি করছো। এই যে আরব চলে গেছে, এখন তুমি আমাকে কোশ্চেন বলা শুরু করছো। তো হুইজ দ্য প্রবলেম, মি অর আরব? ও আচ্ছা, পেপার 2 সলভ করাবো না। Sir, elasticity paper to ভয়ঙ্কর ছিল। is directly proportional to square root I. এটা দিছে। ঠিক আছে? না মাত্র OWTTE or AW, AW মানে কি আর OWTTE মানে কি? আরে সাবাস, তুমি তো ভালো ডাক্তার হইতে পারবা। বলো তো কেন?
এক্স্যাক্টলি দুজন ডাক্তার সামনাসামনি দেখা বলবে আমার তো পেশেন্টকে এক্সপোজেড করে ফেলছি, পেশেন্ট যখন আরেক ডাক্তার বলবে ওর তো PQRS হয়েছিল, ওর কি ABC করলে ভালো হতো না, দেন ডাক্তার বলবে না 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 ওর তো লাইক আলফা বিটা গামা প্রবলেম আছে ওই জন্য PQRS করা যেত না। দে আর টকিং ইন দেয়ার জার্গনস ইউ আর লাইক শিট। 21 হুম পরে ইয়া নাবিহা কোনটা বলছো? নাবিহা না, ইয়া 20 না 21 কে যেন বলছিলা? সবাই চলে গেছে? 20 ছিল। আচ্ছা 20 বলতেছি, 20 দেখো। 20 নাম্বার রিকোয়েস্ট সাম প্রিটি গুড ভিজুয়ালাইজেশন, সো এটা আস্তে আস্তে বলতেছি, একটু খেয়াল করে শুনেন। বলবান দেখো, a beam the weight of which may be neglected is supported by 3 identical springs. When a weight W is hung from the middle of the beam, its extension the extension of each spring is x, মানে পুরো বারটাই x পরিমাণ নিচে নেমে আসছে। The middle spring and the weight are removed. What is the extension when a weight of 2W is hung from the middle of the beam? আচ্ছা প্রথম কথা হচ্ছে এই টাইপের প্রবলেমগুলো, কম্পোজিট প্রবলেমগুলো সলভ করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, উই হ্যাভ টু ফিগার আউট দ্য বিহেভিয়ার ফর এ সিঙ্গেল স্প্রিং। একটা সিঙ্গেল স্প্রিংকে তুমি যদি ডাব্লিউ লোড দাও তাহলে তার এক্সটেনশন কত হওয়ার কথা, এটা আমরা এই ফিগার থেকে আগে বাই করতে হবে। হিয়ার ইজ আ ক্যাচ, লুক অ্যাট মি। এই ডাব্লিউ ফোর্স থেকে যখন আমরা অ্যাপ্লাই করতেছি, দেয়ার আর 3 স্প্রিংস কারেন্টেড ইন প্যারালাল। একটা ইন্ডিভিজুয়াল ফোর্সের মধ্যে স্প্রিংয়ের মধ্যে অ্যাপ্লাইড ফোর্স হবে হচ্ছে W/3। প্যারালাল কম্বিনেশনে আমাদের ফোর্সটা শেয়ার হয়ে যায়, সিরিজ কম্বিনেশনে ফোর্স শেয়ার হয় না, এক্সটেনশন অ্যাড হয়। সো এটা হচ্ছে তার মানে whenever we are applying W/3 force, try to understand W/3 force gives you an extension of how much? X. So যদি তুমি W force দাও তাহলে তোমার সিম্পলি কি হবে? 3 times extension হবে, because they are both directly proportional. তার মানে একটা স্প্রিংকে যদি W force দিতাম তাহলে তার এক্সটেনশন ভ্যালু কত হতো? 3x। এটা মাথায় রাখেন, এটা তোমার আগে বাই করে নিতে হবে। এখন আমরা এই সেটআপটা একটু আঁকার চেষ্টা করি। কোশ্চেনে বলছে উই হ্যাভ রিমুভ দ্য মিডল স্প্রিং, তার মানে আমাদের এখন স্প্রিং আছে কয়টা? 2টা। অ্যান্ড দেন আমরা আগের লোডটাকে রিমুভ করছি, রিমুভ করে কতটুকু লোড দিছি? we've given 2W. এখন আসেন হিসাব করেন, if we now apply 2W force to this thing, this 2W force is going to be individually divided, equally divided, so equally divided across the two springs connected in parallel. তার মানে এটার across ফোর্স হবে কত? W। এটার across ফোর্স হবে কত? W। W ফোর্সের জন্য এক্সটেনশন হওয়ার কথা কত? 3x। তার মানে এই লেভেলটাও নামবে হচ্ছে 3x পরিমাণ, এই লেভেলটাও নামবে হচ্ছে কত? 3x পরিমাণ। মোট মিলে টোটাল সেটআপটা ড্রপ হবে 3x পরিমাণ। কারেক্ট আনসার হচ্ছে ডি। বুঝে গেছে? ইয়েস স্যার। শিওর। আমাদের এইখানে আমরা হিসাব করে বের করলাম যে একটা সিঙ্গেল স্প্রিংকে যদি ডাব্লিউ লোড অ্যাপ্লাই করি তাহলে তার এক্সটেনশন হবে হচ্ছে 3x পরিমাণ। এখন পরের পার্টে বলছে দ্য মিডল স্প্রিং অ্যান্ড দ্য ওয়েট আর রিমুভড, হোয়াট ইজ দ্য এক্সটেনশন when a weight of 2W is hung from the middle of the beam. সো আমরা মাঝখানে স্প্রিংটা রিমুভ করে ফেলছি। নাও উই হ্যাভ 2 springs in your setup and then we remove the W load and replace it with the 2W load. ওকে, এখন আমাদের ওভারঅল টোটাল সেটআপের এক্সটেনশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ 2W লোড কত হবে সেটা বাই করতে বলছে। So because these two springs are still connected in parallel to each other, 2W load is going to be divided equally. So এক পাশে পড়বে W আর পাশে পড়বে W, তাহলে এটাও 3x নামবে ওটাও 3x নামবে, মোট মিলে সেটআপটা নামবে অল টুগেদার নামবে হচ্ছে 3x পরিমাণ। Yes, 2 times 3x/2, yes absolutely. হ্যাঁ 25 কে কি 23 বলছিলা? স্যার Online 23 লাগবে, আমি বলছিলাম। আচ্ছা 23 দেখো। The graph shows the relationship between stress and strain for 3 wires and of same linear dimensions but made from different materials. মানে physical dimension similar but material different, PQR. Which statements are correct? আচ্ছা একটা করে extension দেখি। The extension of P is approximately twice that of Q for the same stress. The extension of P is approximately twice that of Q for the same stress. আচ্ছা যদি সেম স্ট্রেস ধরি, আমাকে সেম স্ট্রেস বরাবর আমি 1,000 রাখলাম, এই সিনারিওতে এই গ্রাফে ড্রপডাউন দেখে স্ট্রেন বেশি কার? পি এর না কিউ এর? স্যার স্ট্রেন কিউ এর বেশি। তার মানে ডিফর্ম বেশি হবে কে? কিউ। বাট এই স্টেটমেন্টে কি বলছে? এক্সটেনশন অফ পি, ও এক্সটেনশন অফ পি ইজ অ্যাপ্রক্সিমেটলি টুয়াইস। উল্টাটা বলছে না? উল্টা উল্টা। হ্যাঁ তাহলে এটা বাদ। টুতে বলছে দ্য রেশিও অফ দ্য ইয়ং মডুলাস ফর পি টু দ্যাট অফ কিউ ইজ অ্যাপ্রক্সিমেটলি 2। আচ্ছা এটা একটু আমরা জাজ করে দেখি। আমাদের এই গ্রাফে দেখতেছি পি এর গ্রেডিয়েন্ট হচ্ছে কিউ এর থেকে বেশি, অ্যান্ড বিকজ ইউ ক্যান সি দ্যাট ফর দ্য সেম ভার্টিক্যাল হাইট দিস কভার্স নিয়ারলি 2 times দ্য ডেল্টা এক্স। তার মানে গ্রেডিয়েন্ট অফ পি শুড বি অ্যাবাউট
twice the gradient of Q, right? এমনি আমি gradient বোঝার Yes, চেষ্টা sir. করছি। তুমি যদি gradient-এর জায়গায় তুমি y ও লিখতে পারো। এটা Yes, হচ্ছে sir. আমাদের, সরি আমি কি লিখতে কি করতে কি করলাম, gradient of P, so y Young's modulus of P sample should be equal to twice the Young's modulus of Q sample. And আবার পরে দেখেন, the ratio of the Young modulus for P to that of Q is approximately 2. The question জিনিসটা বলছে, এই কোশ্চেন স্টেটমেন্টের মানে হচ্ছে yp divided by yq should be equals to 2. Does it add up? Yes. ঠিক আছে? Oh, yes, sir. Yes, sir. এই কথাটার মানে হচ্ছে এটা, ratio of yp and yq should be equals to 2 is approximately 2. So এটা ঠিক আছে। নাম্বার 3টা দেখেন, for strain less than 0.1 r obeys Hooke's law. Strain less than 0.1 মানে হচ্ছে এই জায়গায়, so if I go up over here, এই পার্টটুকু আর এর জন্য স্ট্রেট লাইন আছে কিনা, Hmm. so this is also correct. মোট মিলে আমাদের Okay. স্টেটমেন্ট 2 আর 3 হচ্ছে কারেক্ট পেলাম। Yes, sir. আচ্ছা 30 কে তুমি বলছিলে 33 বললাম 33 দেখবো। The diagram shows a wire of diameter D and length L that is firmly clamped at one end between two blocks of wood. A load is applied to the wire which causes it to extend by an amount X. By how much would a wire of the same material but of diameter 2D and length 3L extend when by the same load is applied? আচ্ছা এটা কিভাবে করতে হয় আমি সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি, কোশ্চেনে দেখো। Because the question says that it is made of the same material, the same variable that you're going to have for both of the specimen is the Young modulus. So let's try this. দেখো আমাদের Young's modulus এর ফর্মুলা হচ্ছে কি, y equals to FL by A. এই ফর্মুলা মুখস্থ থাকে? ওই এই ফর্মুলা কি মুখস্থ থাকে? আচ্ছা কি মুখস্থ থাকে? স্ট্রেস বাই স্ট্রেন। ওকে ফাইন, তাহলে আমি স্ট্রেস বাই স্ট্রেন থেকে করে দেখাচ্ছি, কারণ যেটা তোমার মাথায় থাকে তোমাকে সেখান থেকে স্টার্ট করতে হবে পরীক্ষায়। Young's modulus equals to হচ্ছে স্ট্রেস ওভার স্ট্রেন, স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, স্ট্রেন হচ্ছে এক্সটেনশন ওভার অরিজিনাল লেন্থ। ক্রস মাল্টিপ্লাই করলে আমি যদি এটা গুছাই ফেলি তাহলে কি পাবো, y equals to FL ডিভাইড বাই, আমি এল এর জায়গায় বারবার এ লিখতেছি কেন, FL ডিভাইড বাই AX, ক্রস মাল্টিপ্লাই করে ফেললে পাবো হচ্ছে YAX equals to FL. If you wonder আমি এটাকে ক্রস মাল্টিপ্লাই কেন করলাম, because I'm going to now make a ratio of two similar properties. So I'm going to write it this way. মনে করো y a1 x1 divided by y a2 x2 should be equals to f1 l1 divided by f2 l2. দেখো এটা বুঝো কিনা, y বাদ, because they are made from same material. এখন তুমি আস্তে ধীরে ভ্যালুগুলো বসাতে শুরু করো। প্রথম সিনারিওর জন্য আমাদের ক্রস সেকশনাল এরিয়া বলছে হচ্ছে a, সো এটাকে আমি লিখতে পারি হচ্ছে d স্কয়ার। আমি ইচ্ছে করে π/4 লিখি নাই, কেন? কারণ উপরে নিচে π/4 কাটা যাবে। π/4 কোথা থেকে আসছে? এক্স্যাক্টলি, সো ডায়ামিটার দিয়ে করলে π/4 ডায়ামিটার স্কয়ার আসে। সো যেহেতু আমার এখানেও এরিয়া আছে, এরিয়া 1 আছে, এখানে আছে এরিয়া 2, সো আমি π/4টা লেখা বদার করতেছি না। এটা হবে d স্কয়ার, আর পরেরটার জন্য হবে কি 2d হোল স্কয়ার। মেক সেন্স? আচ্ছা এক্সটেনশন ফার্স্ট সিনারিওতে ছিল হচ্ছে x, আই এম গোনা প্লেস ইট ওভার হিয়ার অ্যাজ x। সেকেন্ড সিনারিও এক্সটেনশন কত সেটা আমাকে বের করতে হবে, সো আই এম গোনা প্লেস ইট অ্যাজ এ ভ্যারিয়েবল x2। আলটিমেটলি এই ইকুয়েশন থেকে আমি x2 কে সাবজেক্ট করব। ফার্স্ট সিনারিওতে ফোর্স অ্যাপ্লাই করছিলাম কত কিছু একটা, বা পরের সিনারিওতে আমি সেম ফোর্সই অ্যাপ্লাই করছি, তার মানে এই দুটো আমি ক্রস আপ করে দিতে পারি। ফার্স্ট সিনারিও লেন্থ ছিল কত, শুধু l, পরের সিনারিও লেন্থ ছিল কত, 3l, l ডিভাইড বাই 3l। এখন তুমি এটাকে ম্যাথমেটিক্যালি সাবজেক্ট করে l এর কাটা চলে যাবে, d স্কয়ার কাটা চলে যাবে, থাকবে শুধু নাম্বারস। আলটিমেটলি ক্রস মাল্টিপ্লাই করে x2 টাকে x এর টার্মসে বের করো। টেকনিক বুঝা গেছে কিনা? তারপর 39. So 39. 39 দেখবো। আহারে আমার ইয়া লাগবে, কি লাগবে, দাঁড়াও দেখতেছি।
অফিস আচ্ছা এসএসসি নোটস প্রিন্ট করতে সময় লাগবে আই থিংক 56 পেজেস তোমার নাম বলো একদম উপরে লেখা আছে। আচ্ছা, ভাগো আমি প্রিন্ট করে রাখবো দেখেন আমি কি সুন্দর একটা জিনিস পাইছি বসো একটু পরে কথা হচ্ছে বাবা 1 মিনিট আচ্ছা এই জিনিসটা একটু দেখেন বলবান এই জিনিসটা দেখতে যাচ্ছিলাম দিস ইজ এ রেক্টাঙ্গুলার পিস অফ অবজেক্ট পারফেক্টলি বাট এটাকে অবজারভেশনের সুবিধার জন্য গ্রিড করে মার্ক করা হয়েছে না হোয়াট আই ওয়ান্ট টু সি দ্যাট ইফ ইউ ফোল্ড ইট কই ফোল্ড করছে এই যে হ্যাঁ বেসিক্যালি ফোম যখন আমরা ফোল্ড করে দেখো আমাদের আউটার সাইড গুলোর ওভারঅল আর্ক লেন্থ হয়ে গেছে বেশি ভেতরের সাইড গুলো আর্ক লেন্থ হয়ে গেছে কম এটাকে বুঝো ইজ ইট ভিজিবলি অবজারভেবল পিপল রেসপন্ড Yes, sir. তার মানে ইনসাইড পার্টটা হবে হচ্ছে কম্প্রেশন আউটসাইড পার্টটা হবে হচ্ছে কি টেনশন কেন এই জিনিসটা তোমাদের দেখা যাচ্ছে হ্যাভ লুক এই কোশ্চেনে আমরা যখন এখানে ডাব্লিউ লোডটা দিলাম although for a realistic case it will not be that much visible because they are made strong that way but essentially আমি যদি এটার ডিফরমেশনটাকে অনেক বেশি হাইটেন বা অনেক বেশি মানে নট টু স্কেল disproportionately amplify করে দেখাই under the effect of this load this rod is supposed to look like this এরকম হওয়ার কথা না it's supposed to move to the right it's also supposed to bend downwards তুমি বুঝছো আমি কি আঁকতেছি বেসিক্যালি it's Sir, gonna it's a try to weight, sir. হ্যাঁ বুঝি নাই Sir, the weight is being pulled upwards. the weight is being pulled upwards and the weight is pulling this part Pulling of the downward. rod downwards. So you're basically trying to flex a normal piece of, or what can I say, an L shape, inverted L shape of object close to each other. তুমি এই এন্ডটাকে বেসিক্যালি নিচে নামানো ট্রাই করতেছো বুঝাচ্ছে Yes, sir. as a result all of the inside portion আমি এই পার্টটা মুছে ফেলি all of the inside portion which is about this part এই পুরো পার্টে থাকবে হচ্ছে তোমার compression এই পুরো পার্টে থাকবে compression and all of the outside portion let's say this much part this is gonna having tension অবজেক্টটা আউটার আর্কে হচ্ছে এক্সটেন্ড হওয়ার ট্রাই করবে আর ইনসাইড আর্কে হচ্ছে কম্প্রেস হওয়ার ট্রাই করবে এই জিনিসটা এক্সিস্ট করে বলেই আমরা যখন হচ্ছে তোমার লিফট বা ক্রেনের কেবল ইউজ করি দে আর ইউজুয়ালি উই ডু নট ইউজ এ সিঙ্গেল পিস অফ রড উই প্রেফার টু ইউজ মাল্টিপল স্ট্র্যান্ডস অফ ওয়্যারস হুইচ আর wrapped around like a braid exactly because that way the wire is not always on the inside or always on the outside those wires can actually slide past each other using the lubrication so ওয়্যারটা থাকে হচ্ছে মনে করো একটা বেড যদি এরকম হয় তাহলে একটা ওয়্যার একবার এখানে আছে আবার এখানে আছে সো তাই সে উপরে নিচে দুই জায়গায় মিলায় আছে সো পারফেক্টলি তোমার ম্যাটেরিয়ালটাকে সিগনিফিকেন্টলি স্ট্রেস ফলো করতে হয় না that makes the longevity of the cable much higher and also using it and folding it on rolls and unrolling makes it easier. Yes. ঘটনা বুঝছো? কম্প্রেস করার সময় কি টেনশন থাকতে পারে না? না কম্প্রেস করার সময় টেনশন মানে কি টেনশন মানে হচ্ছে you have to pull this object in opposite direction two opposite direction that type of force is called tension compression মানে হচ্ছে you're gonna squeeze it from two opposite direction ও আচ্ছা,
লুঙ্গি পড়ছে না আচ্ছা আল্লাহ হাফেজ 40 আচ্ছা 40 তে বলছে a trolley is held at rest between two steel springs. Each spring has an unstretched length of 0.10 meter. Spring P has a spring constant of 60 Newton per meter. Spring Q has a spring constant of 120 Newton per meter. Spring P has an extension of 0.40 meter. What is the extension of spring Q? এটা করার জন্য আমাদেরকে ফোর্সে ব্যালেন্স করতে গেলে আমাদের দুই পাশে হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্সেস আচ্ছা বুঝতে পারছি করে দেখাচ্ছি for this trolley to be held at rest which means at equilibrium আমাদের এইদিকে ফোর্স এফপি এদিকে ফোর্স এফ কিউ দুটাই কি হইতে হবে পিছনে বসো আমার ক্লাস শেষ হয় নাই এফপি শুড বি ইকুয়ালস টু এফ কিউ তাহলে এফপি ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার spring P has an extension of 0.40 right হ্যাঁ তাহলে এটা হবে হচ্ছে তোমার 60 into 0.40 should be equals to 120 into something else xq তো এক্স কিউটা তো হচ্ছে তোমার এখন হিসাব করে বাই করা লাগবে ম্যাথ করে যা আসে ফর্মুলা তো আর নতুন করে বানাতে হয় না এক্সিস্টিং ফর্মুলা গুলোকে অনেক সময় রিপ্লেস করে নতুন শেপ দিতে হয় যেমন মনে করো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অনেক সময় যদি ইনিশিয়াল ভ্যালু 0 হয় ইট বিকামস এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার অনেক সময় সেম ফর্মুলাকে আবার হচ্ছে টি প্রপোর্শনাল টু রুট ওভার এইচ এই শেপে জাজ করতে হয় বিকজ ইফ হাফ এ ইজ কনস্ট্যান্ট দেন ইট বিকামস এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার হুইচ ক্যান লিড টু রুট ওভার টি প্রপোর্শনাল টু এইচ সো ওই টাইপের মানে একই জিনিসের অনেকগুলো ডিফারেন্ট আউটকাম থাকতে পারে সো কোর ফর্মুলাগুলো সেমই থাকবে বাট ওগুলার ডিরাইভেশন অনেকগুলো ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারে স্যার এফপি আর এফকিউ ইকুয়াল কেন হবে? because the question says that the object was held at rest ও আচ্ছা 31 দেখবো তুমি পুরো ট্রায়াঙ্গেল এরিয়া বের করছো রাইট এখন কোশ্চেন পড়ো না কোশ্চেন পড়ো বুঝছো সো তোমার কতটুকু এরিয়া বের করতে হবে এই যে এইটুকু এরিয়া বের করতে হবে if you haven't read the question carefully you went for the whole triangle কোশ্চেন পুরো ট্রায়াঙ্গেল বের করতে বলা নাই বুঝছো 41 দেখবো আচ্ছা এখানে we extended the spring up to T1 tension and up to the point M when its extended length was L1 and then we released some force partially and came to the tension value of T2 and reached to the point N when the length was L2 তো প্রথমে 0 থেকে L0 থেকে L1 বানাইছি তারপর হচ্ছে L1 থেকে আবার L2 করছি এখন কোশ্চেন হচ্ছে which area of the graph represents the work done by the spring this is the very important bit work done by the spring due to this reduction in length work done is by the spring হয় whenever the spring's length is reduced extension থেকে তুমি যখন মানে ডিফর্ম স্টেট থেকে তুমি যখন তাকে অরিজিনাল স্টেটের দিকে মুভ করবা তখন ওভারঅল তার থেকে এনার্জি বা ওয়ার্ক বের হয়ে আসে আর যদি অরিজিনাল শেপ থেকে তুমি তাকে ডিফর্ম করো এক্সটেন্ড করতেছো বা তাকে অরিজিনাল শেপ থেকে কম্প্রেস করতেছো তখন তোমাকে এনার্জি দিয়ে তাকে এই ঘটনাটা ঘটাইতে হবে ইন দ্যাট কেস দ্য স্প্রিং অ্যাবজর্বস এনার্জি or work has to be done on the spring হ্যাঁ whenever it becomes it comes to its original shape
or force is gradually being removed, then it gives out energy or work is done by the spring. So ওই জন্য এই কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে দিস ট্রাপিজিয়াম। ইয়েস, বসো। এই কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে এই ট্রাপিজিয়ামটা। কারণ আমি আলটিমেটলি এখান থেকে যখন এখানে মুভ করব, যখন ডিফর্ম করব, তখন আমাদের এই পরিমাণ ওয়ার্ক এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদের পরিমাণ ওয়ার্ক বের হয়ে আসবে। আলটিমেটলি তো এল নট তো আসে নাই। কোশ্চেন পড়ো। The tension is then reduced to T2, causing the length to decrease to L2. L নট পর্যন্ত তো পুরোপুরি আসে নাই। আচ্ছা, সমস্যা নেই বাবা। 45. The three springs are arranged vertically as shown. Springs P and Q are identical and have spring constants K. এটা তো F1 এর সাউন্ড না, এটা তো মোটোজিবির সাউন্ড। F1 এর সাউন্ড চলে গেছে। এটা F1 এর সাউন্ড। I don't follow the sound, but যখন আমার ঘুরতে ঘুরতে টিভির সামনে আসে and I don't have anything else to watch, তখন আমি মোটোজিবি দেখি। মোটোজিবি আসলে দেখে খুব একটা ভালো লাগে because it looks so perfect. যারা মোটোজিবি রেস করে তাদেরকে দেখতে হচ্ছে ভালো লাগে because it's very immaculate. তুমি কি চাও? আমি এগুলো পাই না। ও আচ্ছা, ওকে আমি আমার বুকটা হারাই দিচ্ছি। এই ফলোতে রিফারেন্স ডেভেলপ করে বুকটা সঙ্গে গতদিন প্রিন্ট করছিলাম মনে হয় 4 সপ্তাহ। দুইটা ডিসি ফলোয়ার থেকে ও না শব্দ ফলোয়ার নিয়ে গেছে। হ্যালো তাদের বলছিলা বলছিলা বসো, আমাদের কথা শুরু হয়। কথা শুরু হলে তোমার সাথে কথা বলবো। ও কি চাইছে? ও পিওন পিটু একটা করে লাগবে। আচ্ছা আচ্ছা, नहीं অলরাইট প্রমাণ দেখো। এস পিপল, এটা লাস্ট কোশ্চেন। তোর নাম ভুলে গেছি। সিদ্ধার্থ, এক্স্যাক্টলি। Three springs are arranged vertically as shown. Springs P and Q are identical and have same spring constant K. Spring R has spring constant 3K. What is the increase in the overall length of the arrangement when a force W is applied as shown? আচ্ছা, আস্তে আস্তে করে আমরা জিনিসটা একটু বুঝি। এইটা আর এই পুরোটা হচ্ছে আমাদের সিরিজ লেয়ার, রাইট? তাহলে এখানে যদি ডাব্লিউ ফোর্স হয়, এই ডাব্লিউ ফোর্স আরে পারফেক্টলি কাজ করবে, বাট এখানে হয়ে যাবে W/2 আর এখানে হয়ে যাবে W/2। এটা বুঝো কিনা আগে দেখো। কনভিন্সড? এখন আসেন, কোশ্চেনে বলছে স্প্রিং পি আর কিউ এর ইন্ডিভিজুয়াল স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। এখন তুমি দেখো ডাব্লিউ, আচ্ছা আমি একটু পরে F equals to kx, so x equals to F by k, so xp equals to xq equals to হবে হচ্ছে W/2 divided by k, মানে W/2k। একটু বুঝছেন কিনা দেখেন। প্রথমে F equals to kx ফর্মুলা লিখছি, তারপর x কে সাবজেক্ট করলাম। তাহলে আমাদের xp আর xq দুইটারই ইন্ডিভিজুয়াল সাইড বাই সাইড এক্সটেনশন হবে হচ্ছে ভ্যালুগুলো বসাই দিলে যা আসে। আচ্ছা এখন আসো আমরা এই সেম ফর্মুলা ইউজ করে আমরা
r এর জন্য রেস্ট্রিকশন হয়ে গেল সো এক্স আর ইজ গোনা বি ইকুয়াল টু ডাব্লিউ ফোর্স অল টুগেদার তার স্প্রিং কনস্ট্যান্ট কত শিকে ঠিক আছে তাহলে মোট মিলে টোটাল লেয়ারটা নামবে কতটুকু এই পাশটা নামবে হচ্ছে এইটুকু পরিমাণ আর এই স্প্রিংটার জন্য ডিরেকশন হবে এইটুকু পরিমাণ এই দুটোকে এখন সাম করা লাগবে বেসিক এলসিএম ডাব্লিউ ডিভাইড বাই 2k প্লাস ডাব্লিউ ডিভাইড বাই 3k এটা এলসিএম করে সরি 3k এটা করলে আসে হচ্ছে 5w বাই 6k থ্যাংক ইউ আল্লাহ হাফেজ